বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল বিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলক দুলক ধুলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি রাখো কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি হিম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুর, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিই তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর, আমি শাসন শাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব কলকাতা পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার সুভাষচন্দ্র বসু। গয়া কংগ্রেসে পরাজয়ের পরেও দেশবন্ধুকে দমানো গেল না। দেশবন্ধু স্বয়ং প্রচারের ভার নিয়েছিলেন বাংলা, মধ্যপ্রদেশ ও দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারত সফরে দেশবন্ধু বিপুল সাড়া পেয়েছিলেন। আগেই বলেছি, দেশের জাতীয়তাবাদী প্রধান পত্রিকাগুলি সে সময় দেশবন্ধু বিরোধী ভূমিকা পালন করেছিল। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বা চিফ এক্সিকিউটিভ অফিসার মনোনীত হলেন সুভাষচন্দ্র। সিইও হিসাবে ব্রিটিশের চক্ষুশূল সুভাষের এই নির্বাচন কিন্তু খুব সহজে হয়নি। ছিল নানান বিরোধিতা। মূলত সুভাষের বিরোধিতা করেছিল ব্রিটিশ আধিকারিকরা। সঙ্গে ছিলেন রামরতন ব্যানার্জি, আনসুদ্দৌল্লা, প্রিয়নাথ মল্লিক, নগেন্দ্রনাথ ব্যানার্জি, ডক্টর কে আহমেদ। সুভাষের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সন্তোষ কুমার বসু, ব্রজগোপাল গোস্বামী, পঞ্চানন বসু সহ আরো অনেকে। কিন্তু অনেক ভারতীয় মুসলমানরা মনে করতেন তাদের অবস্থার উন্নতির জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন এবং সুভাষচন্দ্র হলেন নিবেদিত প্রাণ। কাজেই আব্দুর রাজ্জাক সহ অনেকেই সুভাষচন্দ্রকে সমর্থন করলেন। মিস্টার উইলসন বলতে চেয়েছিলেন বিজ্ঞাপন দিয়ে সেরা প্রার্থী নির্বাচন করা উচিত, কিন্তু বিজ্ঞাপন দিয়ে বাইরের লোকের আবেদন গ্রহণের ব্যাপারটা জনসাধারণকে স্রেফ ধাপ্পা দেওয়া ছাড়া আর কিছুই ছিল না। ব্রিটিশের এই সমস্ত কৌশল সম্পর্কে দেশবন্ধু অবগত ছিলেন। সুতরাং এই যুক্তি দেখিয়ে আইনগত বৈধতার প্রশ্ন তুলেছিলেন অনেকেই, কিন্তু আইন জগতের দিকপাল তো স্বয়ং দেশবন্ধু চিত্তরঞ্জন। সব বিরোধিতা উনি আইন দিয়েই নস্যাৎ করলেন। ভোটাভুটির পর দেখা যায় সুভাষের বিরুদ্ধে একটি মাত্র ভোট পড়েছিল। একজন 27 বছর যুবকের অপূর্ব ব্যক্তিত্বে লাল বাড়িটার চেহারা যেমন পাল্টে গেল। নিয়মিত ঘড়ি ধরে আসতেন সুভাষ, নিজের হাতে দেখতেন সমস্ত ফাইল। তার টেবিলে চোখের সামনে ছিল দেশবন্ধু মেয়র হিসাবে প্রথম ভাষণের যে কথাগুলি, সেগুলি লেখা একটা সাইনবোর্ড। দেশবন্ধু বলেছিলেন কর্পোরেশনের কাজের মধ্যে প্রাথমিক গুরুত্ব দিতে হবে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়
দরিদ্রদের জন্য চিকিৎসার ব্যবস্থা, বিশুদ্ধ সস্তা দুধ সরবরাহ, খাদ্য সরবরাহ, ফিল্টার জল এবং বিভিন্ন বস্তি এলাকায় দরিদ্রদের জন্য বাসস্থান। বিবেকানন্দের মতোই দেশবন্ধু বললেন, ঈশ্বর দরিদ্রের বেশ ধরে আমাদের কাছে আসেন, তাই দরিদ্র নরনারায়ণের সেবাই ঈশ্বর সেবার সমতুল্য। দেশবন্ধুর কথা একেবারে বেদ বাক্য মনে করে কাজে ঝাঁপিয়ে পড়লেন সুভাষ। বিভিন্ন জায়গায় পরিদর্শনে গেলে পায়ে গামবুট পরে জলের মধ্যে নেমে পড়তেন সুভাষ। সাত সকালে ওয়ার্ড পরিদর্শনে বেরোতেন। একবার সাফাই কর্মীরা ধর্মঘট করল, সুভাষ নিজে নেমে গেলেন রাস্তা পরিষ্কার করতে। শিয়ালদা আর বউবাজারের মোড়ে তিনি জঞ্জাল সাফ করছেন। এক বন্ধু দেখে বললেন, এ কি সুভাষবাবু, এ কি আপনার কাজ? সুভাষচন্দ্র বললেন, দেখছেন কি, লেগে পড়ুন। অদ্ভুত ব্যক্তিত্ব ছিল সুভাষের। এই যেন আদেশও নয়, হুকুমও নয়, আবার অনুরোধও নয়। সুভাষের কণ্ঠস্বরের মধ্যে এমন কিছু ছিল যাকে উপেক্ষা করা যায় না। এই বন্ধু সেবারের মতো সাফাই কাজে হাত লাগালো। সঙ্গে জুটে গেল আরো অনেক অনেক সঙ্গী। 3 দিনের মধ্যে সারা কলকাতা সাফ হয়ে গেল। আজকের দিনে এ কথা ভাবা যায়? সুভাষচন্দ্রের বয়স তখন মাত্র 27। সুভাষ প্রথমে ইতস্তত করছিলেন। আইসিএস পড়ার পর আবার এই আমলার চাকরি। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন পলিটিক্স থেকে দূরে সরে যাবেন। তাছাড়া বাংলার কথা, ফরওয়ার্ড, এই যে পত্রিকাগুলোর দায়িত্ব তিনি নিয়েছেন, এগুলো তিনি কিভাবে সামলাবেন? দেশবন্ধু বললেন, সুভাষ, তুমি না বলো না, কাগজের ভার আমি অন্য কাউকে দেব। কলকাতাকে তুমি নিজের মতো করে তৈরি করো। কলকাতায় বাংলাকে পথ দেখাবে, আর বাংলা পথ দেখাবে ভারতকে। এমন গুরুত্বপূর্ণ পদে এরকম তরুণ যুবক, তাও আর ভারতীয় এবং বাঙালি, এই প্রথম। কাজে যোগ দিয়ে সুভাষ স্পষ্ট বুঝতে পারলেন তার লড়াই হবে ব্যুরোক্রেসির বিরুদ্ধে। সাহেব কন্ট্রাক্টরদের কায়েমি স্বার্থে একেবারে ঘা দিলেন সুভাষ। তাদের কায়েমি স্বার্থের দিন যে শেষ হয়ে আসছে সেটা বোঝানোর জন্য নানান উদ্যোগ নিলেন। তার তখন বেতন ছিল 3000 টাকা। বেতনের অর্ধেক তিনি নিতেন, বাকি অর্ধেকটা পুরসভাকে দান করে দিতেন। তাও নিজের জন্য যে টাকাটা নিতেন সেটা ব্যয় করতেন নানান সামাজিক কাজকর্ম। আহার নেই, নিদ্রা নেই, বিশ্রাম নেই, কাজ চলছে তো চলছে। কর্পোরেশনের শেষ ছিল এক গৌরবময় যুগ। মেয়র, কাউন্সিলর, অলডারম্যান প্রত্যেকে খদ্দর করে অফিসে আসছে। তাই দেখে কর্মচারীরাও খদ্দর করা শুরু করল। ভোল বদল হয়ে গেল পুরো পৌর প্রতিষ্ঠানে। কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রথমেই একটা শিক্ষা বিভাগ খোলা হলো। সারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দরিদ্র ছেলে মেয়েদের পড়ার জন্য প্রতিষ্ঠিত হলো অনেক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী ধাপে খোলা হলো স্বাস্থ্য বিভাগ, যাতে গরিবরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। রোগের চিকিৎসার সাথে রোগের প্রতিকার এবং তার প্রাদুর্ভাবকে কমানোর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হলো। পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল সরবরাহ, বস্তির উন্নয়ন প্রভৃতি পরিকল্পনাকে সার্থক করে তোলার ব্যবস্থা করা হলো। দেশবন্ধু বললেন, সুভাষ, তোমার সমস্ত ক্ষমতা দিয়ে কলকাতাকে গড়ে তোলো। কলকাতা গড়ে উঠলেই বাংলাদেশ গড়ে উঠবে এবং তাতেই হবে ভারতের জাগরণ। পুরসভার নিয়ন্ত্রণাধীন নতুন পৌর প্রশাসন নতুন করে বিভিন্ন রাস্তার নামকরণ করা শুরু করলেন স্মরণীয় ব্যক্তিদের নামে। বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিদের সম্মানিত করা হলো পুরসভার তরফ থেকে। এই প্রথম কলকাতার নাগরিকরা উপলব্ধি করল যে পুরসভার অফিসাররা আসলে জনসাধারণের সেবক, শুধুমাত্র প্রশাসক নয়। সুভাষচন্দ্র ব্রিটিশ প্রশাসকদের বুঝিয়ে দিতে সমর্থ হলেন যে তার অধীনে তারা কিন্তু বেতনভোগ কর্মচারী মাত্র। সুতরাং কলকাতা শহর ধারণ করলো এক নতুন রূপ। আর এইসবের পিছনে রইল দেশবন্ধু এবং সুভাষচন্দ্রের ক্লান্তিহীন প্রচেষ্টা। আজ এটুকুই। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।